আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়া। জানিয়ে দেব তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ, সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পুতিন। এরপরে জানিয়ে দেব নতুন করে 4000 যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, দাবি ইসরায়েলি কমান্ডারদের। এরপরে রয়েছে পাকিস্তান বাংলাদেশ সখ্যতা নিয়ে গভীর উদ্বেগে ভারত, ভীত সন্ত্রস্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা। সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল রাশিয়া। নিজেদের অত্যাধুনিক ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়ান কৌশলগত মিসাইল ফোর্স। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে কালুগা অঞ্চলে কোজেলস্কো মিসাইল ইউনিটের একটি টিম এই মিসাইল মোতায়েন করছে। ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ট্রান্সপোর্ট এবং লোডিং ইউনিট ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে যাচ্ছেন। এরপর সেটিকে উলম্বভাবে উপরের দিকে উঠাতে দেখা যায়। মিসাইল ইউনিটের প্রধান বলেছেন, কৌশলগত মিসাইল ফোর্সেস আমাদের মিসাইল শিল্ডের অংশ। আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতিরক্ষায় রুশ ফেডারেশনের আশা এবং সহায়তা এই ইউনিট। সর্বশেষ প্রজন্মের ইয়ার্স মিসাইল সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে ইউনিটের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে যাওয়া হচ্ছে। সিমুলেটর এবং প্রশিক্ষণ সুবিধাগুলোর উপর বক্তৃতা এবং ব্যবহারিক কোর্স সহ শিক্ষাবর্ষ জুড়ে একাধিক কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে কর্মীরা নতুন অস্ত্রের মডেলগুলো নিয়ে গুণগত দক্ষতা উন্নত করার সুযোগ পায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, কৌশলগত মিসাইল ফোর্সের ইউনিটের রি-আর্মারমেন্ট 2025 সাল নাগাদ সম্পন্ন হবে। এতে করে গ্রুপটির সক্ষমতা আরও বাড়বে। এদিকে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ, সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পুতিন। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা দুই গ্রুপ তালেবান এবং হায়াত তাহরি আল শাম নিয়েই আলোচনা হচ্ছে। অনেকের মতে রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই গ্রুপের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভ্লাদিমির পুতিনের সরকার। আফগানিস্তানে তালেবান হোক বা সিরিয়ার নতুন বিদ্রোহীদের সরকার, রাশিয়া চাইছে দুই দেশকে বন্ধ করতে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া এইবার তালেবানদের উপর সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দিতে চাইছে। রাশিয়ার সংসদে পাশ হওয়া নতুন আইন সরকারের ভাবনা বাস্তবায়িত করার অন্যতম ধাপ বলে মনে করছেন অনেকেই। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যেসব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু কিছু ক্ষেত্রে নিয়মিত নির্দিষ্টতা মেনে তা তুলে নেওয়া হবে। নতুন আইন বলে আদালতের হাতেই থাকবে সেই ক্ষমতা। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে দুই গোষ্ঠী তালিবান এবং হায়াত তাহরি আল শাম নিয়েই আলোচনা হচ্ছে। অনেকের মতে রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই গোষ্ঠীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভ্লাদিমির পুতিনের সরকার। নতুন এই আইনে বলা হয়েছে, সন্ত্রাসী তালিকায় থাকা কোনো গোষ্ঠী যদি সন্ত্রাসমূলক কার্যক্রম বন্ধ করে থাকে তবে তাকে রাশিয়া থেকে বাদ দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। 2003 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রথম যে গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে ছিল তাদের মধ্যে অন্যতম ছিল তালেবান। 2021 সালে আফগানিস্তানের তৎকালীন সরকারকে সরিয়ে তারা ক্ষমতা দখল করে। তবে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশই আফগানিস্তানকে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এই অবস্থায় রাশিয়ার নতুন এই আইনে তালেবানকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেয়, তবে তা যথেষ্ট উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে সিরিয়ার HTS এর ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারে মস্কো। 2020 সালের এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পুতিন সরকার। তবে সম্প্রতি রাশিয়ার বন্ধু বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ায় দখলে নেয় বিদ্রোহীরা। HTS গোষ্ঠী এই পালাবদলের মুখ্য ভূমিকা নিয়েছে। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করতেই দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে বাশার আল আসাদ। তবে তা সত্ত্বেও সিরিয়ার নতুন সরকারের বন্ধুত্ব গড়তে উদ্যোগী হয়েছেন ভ্লাদিমির পুতিন। এদিকে নতুন করে 4000 যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, দাবি ইসরায়েলি কমান্ডারের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার উপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে। দখলদার ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কয়েক মাস ধরেই নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস। সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধারা ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডারদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি
এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করছে সংবাদ মাধ্যমটি। এই তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডারদের সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করেই প্রকাশিত হয়েছে, যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, 1 মাস আগে হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছিলেন হামাসের নতুন বাহিনী গঠনের কাজ শুরু করেছে। তবে আল কাসামস ব্রিগেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেন তিনি, এবং তিনি বলেন কাসামস ব্রিগেড গাজায় সামরিক কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ হারায়নি। হামাস নেতাদের মধ্যে সমন্বয় এখনও চমৎকার এবং সংঘবদ্ধ রয়েছে। এদিকে পাকিস্তান বাংলাদেশ সখ্যতা নিয়ে গভীর উদ্বেগে ভারত, ভীত সন্ত্রস্ত ভারতীয় গোয়েন্দারা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটেছে, আর এতেই উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতের। এমনকি ভারতের গোয়েন্দারা আতঙ্কে প্রমাদ গুনছেন বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার। কলকাতার এই সংবাদ মাধ্যমটি বলছে, সাম্প্রতিক সময়ে পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের। পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে সেই দেশের নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করছে বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতের গোয়েন্দারা। অনেকেই বলছেন, পাকিস্তানের বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গ রাজ্যের সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল। জেএমবি, আইকিউএস সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে। কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ তাতে ভারতের পূর্ব ও পশ্চিমের দুই দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। এছাড়া এতদিন বাংলাদেশ জঙ্গি থাকলেও সেই দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সমন্বয়ে তার মোকাবেলা করার সুযোগ ছিল ভারতের। কিন্তু সরকারিভাবে বাংলাদেশ পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের পক্ষে জঙ্গি দমনের সমন্বয় সাধন কার্যত অসম্ভব হয়ে যাবে। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, ভিসা নীতি নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যেও আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা। এদিকে ইরানে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছে জাতিসংঘ। ইরানে 2015 সালে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেন যে এই চুক্তির সফলতা বা ব্যর্থতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের একটি চুক্তি হয়। এই চুক্তি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA নামে পরিচিত। এই চুক্তির অধীনে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচির উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। তবে 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও এই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে। যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড নিরাপত্তা পরিষদকে বলেছেন, যদিও কূটনৈতিক সেরা বিকল্প, তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে পারমাণবিক অস্ত্রধারী ইরান কখনোই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা হ্রাস নিয়ে গত মাসের শেষের দিকে ইউরোপ ও ইরানের কূটনীতিকেরা বৈঠক করেছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয় সেখানে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের আগে এই বিষয় নিয়ে তারা কিভাবে কাজ করতে পারেন তা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের রাজনৈতিক প্রধান বিষয়ক রোজামেরিও ডিকার্লো নিরাপত্তা পরিষদকে বলেছেন, যারা 2015 সালের এই চুক্তিকে একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করেছিল, তাদের জন্য ইরানের পরমাণু চুক্তি নিয়ে কাজ করার এখনই সময়। এই অঞ্চলে আর কোনো অস্থিতিশীলতা সহ্য করা সম্ভব নয়।